জনরোষে হাসিনার পতনের 2 বছর, জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সব কৃতিত্ব জনগণকে দিলেন প্রধানমন্ত্রী। 2024 সালের গণ-অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল, বিশৃঙ্খলা, প্রামাণ্যচিত্রে ইতিহাস বিকৃতি, রাষ্ট্রপতির ক্ষোভ। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি। জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে রাজধানীতে 11 দলের সমাবেশ, আরেকটি বিপ্লব অনিবার্য বলছেন জামায়াত আমির। প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব থেকে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। জুলাই কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির সংঘর্ষ, থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা। আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রোকসানা জয়ী এবং আমি মনজুর আল মতিন। দুয়ার খুলল জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। সকালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন স্মৃতি জাদুঘরের বিভিন্ন অংশ। পরে প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর একক দল বা ব্যক্তির রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। সতর্ক করেন ইতিহাসের অসম্পূর্ণ ও অতিরঞ্জিত বয়ান নিয়ে। অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। একসময় এটি ছিল প্রধানমন্ত্রীর বাসভবন। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যেখান থেকে নির্দেশ আসত গণতান্ত্রিক আন্দোলন দমনের। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেটি এখন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দ্বিতীয় জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জাদুঘরটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন অভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকচিত্র, স্মৃতিচিহ্ন ছাড়াও হাসিনা আমলের দমন-পীড়নের নানা প্রমাণাদি। এরপর প্রধানমন্ত্রী যোগ দেন উদ্বোধনী অনুষ্ঠানে। মঞ্চে ওঠার পর দর্শক সারিতে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডেকে নেন তারেক রহমান। এটা আমাদের ইতিহাসের একটা নতুন পর্যায় সৃষ্টি করেছে। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা কারা, কি চাই, আমাদের মনে কি ছিল। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অসম্পূর্ণ অতিরঞ্জিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না। আশা করেন জুলাই স্মৃতি জাদুঘর কোনো দল বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ 2024 সালের গণ-অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। তারেক রহমান আরো বলেন, কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। এতে পতিত শক্তির পুনরুত্থানের পথ সুগম হচ্ছে কিনা তা ভেবে দেখার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। প্রধানমন্ত্রীর আশা, ভবিষ্যৎ প্রজন্মের সামনে পূর্বসূরিদের সাহসী ইতিহাস তুলে ধরবে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এবং সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হলো চরম হট্টগোল। প্রামাণ্যচিত্রে অসঙ্গতি এবং ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে ক্ষোভ জানান এনসিপি নেতারা। বিশৃঙ্খল পরিস্থিতিতে অনুষ্ঠানস্থল ছেড়ে যান বিদেশি কূটনীতিকরা। হট্টগোলের ঘটনায় ক্ষোভ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রামাণ্যচিত্রে অনেক ভুল রয়েছে। যেখানে আবু সাঈদের ছবি নেই, সেটি কোনো প্রামাণ্যচিত্রই নয়।
প্রামাণ্যচিত্রে অসঙ্গতি এবং ইতিহাসে দলীয়করণের অভিযোগ তুলে খোদ রাষ্ট্রপতির উপস্থিতিতে এই হট্টগোল। নজিরবিহীন এই ঘটনা ঘটে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভায়। আগুনে যেন ঘি ঢালেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? পরিস্থিতি সামলাতে এনসিপি নেতা আখতার হোসেনকে মঞ্চে ডাকেন স্বরাষ্ট্রমন্ত্রী। এনসিপির সদস্য সচিব কথা বলবেন। এক পর্যায়ে এ নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়, যদিও ততক্ষণে অনুষ্ঠানে আগত বিদেশি কূটনীতিকরা বেরিয়ে যান। পরে বক্তব্য দিতে এসে ইতিহাসে দলীয়করণের অভিযোগ তুলেন এনসিপি নেতারা, আর গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানায় জামাত। মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন একপেশে আওয়ামী লীগ দখল করেছিল, ঠিক একই ধরনের একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। গণভোটের গণরায় কার্যকর করে এই রক্তাক্ত জুলাইয়ের গণ আকাঙ্ক্ষাকে আপনি বাস্তবায়িত করে ইতিহাসে আপনি স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারেন। জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত ঠিক করবে আওয়ামী লীগের পরিণতি। জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমরা এক্সিকিউটিভ অর্ডারে যেমন কোন রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না, কিন্তু বিচারিক প্রক্রিয়া অবশ্যই আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কি হবে। সম্মানিত সভাপতি, প্রামাণ্যচিত্রে অসঙ্গতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বলেন, জুলাইয়ের ইতিহাস গৌরবের। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবিই নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং অনুশোচনা না থাকায় আওয়ামী লীগ নেতারা ডিসেম্বরে দেশে ফিরতে চাইছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। তো অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন। এর আগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ হাফিজউদ্দিন আহমদ। জুলাই শহীদ আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দেশে আরেকটি বিপ্লব অনিবার্য, এমন মন্তব্য করে দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলের গণসমাবেশে তিনি বলেন, ক্ষমতাসীনরা বিশ্বাসঘাতকতা না করলে বিরোধী দলের অস্থির হওয়ার কোনো কারণ নেই। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের এই গণসমাবেশ। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ডাকা কর্মসূচিতে যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করেই অনুষ্ঠান স্থলে জড়ো হন নেতাকর্মীরা। বক্তব্যে সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ জানান 11 দলের শীর্ষ নেতারা। আহ্বান জানান সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার। জুলাইকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল তা ধরে রাখার কথাও বলেন বক্তারা। বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না, রাস্তা দখল হয়ে গেছে হকার দ্বারা। বিএনপির হকাররা সব রাস্তা দখল করে নিয়েছে। আপনি তো বিএনপির হকারদেরকে সামলাতে পারছেন না, 18 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? কোন নেগোসিয়েশন হবে না, একটু হবে না, পতন হবে আপনার। বাংলার মাটিতে জনগণ আপনাকে পতন করে শেখ হাসিনার মতো উচিত শিক্ষা দিয়ে তবে আমরা বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ সেটার ভবিষ্যৎ মাত্রা এগিয়ে নিয়ে যাব। সেই 24-এর বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্র দলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে চলতে পারে না। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির মন্তব্য করেন, অতীতে জনরায়কে যারাই উপেক্ষা করেছে, অপমানিত হয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে তাদের। বলেন, বর্তমান বাস্তবতায় দেশে আরেকটি বিপ্লব অনিবার্য। ওনারা বলতে চান
মাত্র 5 মাস হলো সরকারের, এত অস্থির কেন আপনারা? আমি পাল্টা প্রশ্ন করতে চাই, মাত্র 5 মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন কেন? সব থেকে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। জুলাই শহীদদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। শহীদদেরকে নিয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। গণঅভ্যুত্থানের 2 বছরে অধরা কাঙ্ক্ষিত পরিবর্তন, যার দায় অন্তর্বর্তী সরকারের দুর্বলতার বলে মনে করেন জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। বলেন, সংস্কারের কথা বলেও নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করেছে অন্তর্বর্তী সরকার। বিএনপিকে অভ্যুত্থানের সুবিধাভোগী আখ্যা দিয়ে প্রশ্ন তোলেন সরকারের দায়িত্ব নিয়ে। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জুলাই গণ অভ্যুত্থান, প্রজন্মের স্লোগানে ক্ষোভ আর দ্রোহের প্রতিচ্ছবি। উত্তাল সে সময়ে সামিল অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, এমনকি শ্রমজীবীর অগ্নিকণ্ঠ। বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, দ্রোহযাত্রা হয়ে 9 দফার অসহযোগ আন্দোলন রূপ নেয় 1 দফায়। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিনাশ। অবশেষে রক্তাক্ত দীর্ঘ জুলাই পেরিয়ে আসে ছাত্র জনতার বিজয়। গণ অভ্যুত্থানের 2 বছর পেরিয়ে স্বাদ মেলেনি পরিবর্তনের আকাঙ্ক্ষার। তাই তো জনমনে আজও ঘুরে ফিরে আসে নানা প্রশ্ন। সেখানে অন্তর্বর্তী সরকারের দায় দেখছেন জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। এখন অনেকে অনেক গা বাঁচানোর কথা বলছে বা বলার চেষ্টা করছে আমি সিদ্ধান্ত গ্রহণের পার্ট ছিলাম না, সিদ্ধান্ত গ্রহণ হয়তো কিচেন ক্যাবিনেট বা অমুক তমুক জায়গায়। তো সবাই তো এটার পার্ট ছিল, তো রেসপন্সিবিলিটি সবাইকেই নিতে হবে, যারাই সেখানে ছিল, ইনক্লুডিং মি। অন্তর্বর্তী সরকারেরই সংস্কার বা যা যা পরিবর্তন তার পক্ষে সক্ষম ছিল সেটা করে ফেলা উচিত ছিল, সংবিধান পরিবর্তন করে ফেলা উচিত ছিল। অভ্যুত্থানে জন্ম নেয়া এনসিপির আহ্বায়কের মতে, সংস্কারের কথা বলেও নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করেছে অন্তর্বর্তী সরকার। আমাদের তো আকাঙ্ক্ষা বা প্রত্যাশার জায়গাটা ছিল যে এটা বিপ্লবী সরকার হবে বা বিপ্লবের চেতনা ধারণ করা সরকার হবে। তো সংবিধান বাতিল না করা সে বা স্থগিত না করা ফলে অন্তর্বর্তী সরকার দুর্বল হয়েছিল সেই সময়। অন্তর্বর্তী সরকারও তার চরিত্রটা ঠিক করতে পারে নাই। সে সংস্কারের কথা বলছে, কিন্তু সে আবার এসে ইলেকশনের জন্য কম্প্রোমাইজ করছে রাজনৈতিক দলগুলোর কাছে। তো সেই সময় সংস্কারগুলো করে ফেলা উচিত ছিল। ক্ষমতায় আসার পর নতুন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। দাবি করেন, গণ অভ্যুত্থানের সুবিধাভোগী হয়েও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেনি বিএনপি। বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী, কিন্তু কোনো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই যারা বাস্তবায়ন কখনোই করেনি। তো লিডারশিপ ক্লেম করতে হইলে আমি বলেছি যে এটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব সহকারে ক্লেম করা উচিত। সংস্কার ইস্যুতে এনসিপি সরকারের যৌক্তিক সমালোচনা করে যাবে বলেও জানান নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থান হোক, সরকার ওই রকম জায়গায় যাক, এটা তো আমরা চাই না। এবং গণ অভ্যুত্থান করেই কেন আমাদের সবকিছু আদায় করতে হবে? আমরা জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। 36 জুলাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক বিরল গণ অভ্যুত্থানের দিন। 2024 সালের এই দিনে ছাত্র জনতার ব্যাপক জনবিস্ফোরণে পতন হয় শেখ হাসিনার 16 বছরের স্বৈরশাসনের। গুম, খুন, দুর্নীতি আর শোষণ থেকে মুক্তি পায় বাংলাদেশ। জুলাই যোদ্ধা আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ভবিষ্যতে স্বৈরাচার হওয়ার দুঃসাহস দেখাবে না আর কোনো সরকার। মাকসুদুন নবীর রিপোর্ট। একটি সিজদা, আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা তাদেরকে রাস্তা ছেড়ে দিল। একটি রক্তক্ষয়ী বিপ্লব জয়ের প্রথম মুহূর্ত। রাজপথে হাজারো প্রাণের উৎসর্গে যে অর্জন, তার উদযাপনটা ছিল অশ্রু ভেজা। অগ্নিগর্ভ হয়ে ওঠা শহরটা ভেসেছিল বাঁধ ভাঙা উল্লাসে, যেন নতুন করে পাওয়া স্বাধীনতার স্বাদ। আমরা
5 আগস্টের কঠোর কারফিউ ভেঙে ছাত্র জনতার ঢল নামে রাজপথে। যেন মৌচাকে ঢিলের আঘাতে ঝাঁকে ঝাঁকে বিক্ষুব্ধ মৌমাছিরা পিছু নিয়েছিল অভিন্ন শত্রুর। ঢাকার উপকণ্ঠগুলোর পথ ধরে সকাল 11টার দিকে জনতার খরস্রোতে ভেঙে যায় শহরে প্রবেশ মুখের যত বাঁধ। ব্যারিকেড তুলে নেয় সেনাবাহিনী। 20-30 মাইল পথ পায়ে হেঁটে গণভবনের দিকে এগিয়ে চলে লাখ লাখ মানুষ। দুপুর গড়াবার আগেই খবর আসে বাংলাদেশের সীমানা ছেড়ে পালিয়েছেন 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা। মুহূর্তে এই বিক্ষোভ মিছিলটা পরিণত হয়ে গেল বিজয় উৎসবে। সেই 5ই অগস্টে আপনি খেয়াল করেন লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, শেখ হাসিনা এবং তার পরিষদরা পালিয়ে যাচ্ছে। কেউ কচুরি পানার নিচে পালাচ্ছে, কেউ বাথরুমে পালাচ্ছে, কেউ লুকিয়ে যাচ্ছে। আপনি ভাবতে পারেন সেই লোকগুলো যারা দম্ভ নিয়ে কথা বলতো, যারা বলতো কোথায় পালাবো, ইতিহাস দেখিয়ে দিল দম্ভের পতন হয়। গণভবন নামের প্রতাপশালী সেই লাল দালান সেদিন দখল নিয়েছিল গণমানুষ। ফ্যাসিবাদের রেখে যাওয়া চিহ্নগুলো নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে ওঠে বিক্ষুব্ধ জনতা। গণতন্ত্রের নামে একদলের শাসন আর শাসনযন্ত্রের দুর্নীতি অনিয়মের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা সংসদের ভেতরে ঢুকে যায় সাধারণ মানুষ। 1-2 বছরে আমরা যতটুকু পরিবর্তন চেয়েছিলাম এটা হয়তো 5 থেকে 10 বছর লাগতে পারে। তবে এর আগে যেভাবে একটা দল স্বৈরাচার হয়ে উঠতে পেরেছিল, এটা আগামীতে কারোরই এই সুযোগটা থাকবে না। জুলাই অবশ্যই সফল। যদি জুলাই সফল না হতো তাহলে ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে যেত না। একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হওয়ার যে স্বপ্ন ছিল গোটা বাংলাদেশের মানুষের, সেটার সূচনা হতো না। যুগে যুগে একনায়কদের ক্ষমতার জবনিকাপাত যেভাবে হয়েছে, ঠিক যেন সেই পথ ধরে শেখ হাসিনা সরকারের সমাপ্তি। তবে বাংলাদেশের বুকে 36 জুলাইয়ের কাব্য লিখতে লাল কালি খরচ হয়ে গেছে অনেক অনেক ঋণ জমেছে 1400 শহীদ আর অঙ্গ হারানো হাজারো যোদ্ধার কাছে। সে ঋণ কতটুকু পরিশোধ হলো, এ প্রশ্ন নিরুত্তর রেখেই শুরু হলো জুলাই গণঅভ্যুত্থানের 3য় বছর। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে সারা দেশে ছিল নানা আয়োজন। শ্রদ্ধার ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ স্মৃতিস্তম্ভ। সবারই প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত। যে রাজপথ একদিন মুখর ছিল প্রতিবাদের মিছিলে, সেই পথেই উচ্চারিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, ত্যাগ আর পরিবর্তনের গল্প। দিনটি ঘিরে শ্রদ্ধার ফুলে ছেয়ে যায় বন্দরনগরী চট্টগ্রামের জুলাই স্মৃতিস্তম্ভ। এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সরকার জুলাই চেতনার আলোকে সব সংস্কার করছে, সংবিধানেও থাকছে তার প্রতিফলন। খুলনার শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। যাদের আত্মত্যাগে এসেছে নতুন বাংলাদেশ, তা যেন বৈষম্যমুক্ত হয়, এই প্রত্যাশা সবার। প্রত্যেকের জায়গা থেকে আমাদের অপ্রাপ্তি যেগুলো আছে সেগুলো পূরণ করার জন্য ভূমিকা পালন করবে 2 বছর পূর্তিতে। এই 2 বছরে এসে আমরা আমাদের পুরোনোর দিকে তাকাই বা পিছনের দিকে তাকাই, তাহলে আমরা আমাদের যে আশা আকাঙ্ক্ষা তার কিঞ্চিত অংশ আমরা এখনো পর্যন্ত পূরণ করতে পারিনি। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে রাজশাহীতেও চলে নানা কর্মসূচি। ভূমিমন্ত্রী ছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধা জানাতে আসেন অনেকেই। আমি চাই যে আমার ছেলে যারা হত্যা করেছে তাদের যেন উপযুক্ত বিচার হয়। বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে আশাবিন্দু যে আমরা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ যেন গড়তে পারি। প্রত্যেকটা আন্দোলনকারী সন্তানেরা তাদেরকে 1971-এর মতো বীর মুক্তিযোদ্ধার মতো তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং সকল কিছু ভাতা প্রদান এবং চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। গণ অভ্যুত্থান দিবসের আয়োজন ছিল রংপুরেও। ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতিস্তম্ভ। বর্ণাঢ্য র্যালি বের করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। আর বরিশাল ও ময়মনসিংহে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান রাজনীতিবিদ, পেশাজীবী ও প্রশাসনের কর্মকর্তা সহ অনেকেই। শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য
দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব। এই জাতি এই জুলাইকে কখনোই ভুলবে না। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে জাতি তার এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা ছাত্র শিক্ষক সবাই মিলে আমরা একত্র হয়েছি এবং এই অনুষ্ঠানগুলো পালন করতেছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে, দেখতে পারে যে জুলাই গণ অভ্যুত্থান কী ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয় জুলাই আপরাইজিং রান 2026। অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী সহ প্রায় 1000 রানার। সরাবান তহুরা জিনিয়া, চ্যানেল 24। জুলাই কর্মসূচি ঘিরে ছাত্রদল শিবিরের সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জের তোলারাম কলেজ। বরিশাল বিশ্ববিদ্যালয়েও সংঘাতে জড়িয়েছে সংগঠন দুটি। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে ছাত্রদল শিবিরের ভয়াবহ সংঘর্ষের পরদিন থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা। দুপক্ষের পাল্টাপাল্টি বিরোধে রণক্ষেত্র নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণ। জুলাই অভ্যুত্থান দিবসে কলেজ কর্তৃপক্ষের অনুষ্ঠানে শিবির নেতাদের বক্তব্য দিতে না দেয়ায় শুরু হয় তর্ক। এক পর্যায়ে ছাত্রদলের সাথে বাধে সংঘর্ষ। লাঠিসোঁটা আর ইটপাটকেল নিক্ষেপের সাথে চলতে থাকে পাল্টাপাল্টি ধাওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শান্ত করার পরে আমরা এখন পর্যন্ত এখানে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছি। তো পরিস্থিতি পরবর্তী যতক্ষণ দরকার পুলিশ এখানে থাকবে এবং কোনো অবস্থায় যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়, এলাকাবাসীর কোনো দুর্ভোগ না হয়, সেটা আমরা এনশিওর করব। ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ভিসি গেটের বিপরীত পাশে মিছিলের আয়োজন করে ছাত্র শিবির। এতে বহিরাগতদের উপস্থিতির অভিযোগ তুলে বাধা দেয় ছাত্রদল। কথা কাটাকাটির এক পর্যায়ে বাধে সংঘর্ষ। উভয় পক্ষের আহত হন বেশ কয়েকজন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। এ সময় একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে সংগঠন দুটি নেতারা। জাতির গণভোটের গণরায় যদি কার্যকর করা না হয়, আগামী দিনে জাতির সামনে বিশ্বাসঘাতক হিসাবে আপনারা অভিহিত হবেন ইনশাআল্লাহ। প্রতিটা মিছিলে বাইরে থেকে লোক নিয়ে এসে, ভাড়া করা টোকাইদের নিয়ে এসে, অছাত্রদের নিয়ে এসে, আদু ভাইদেরকে নিয়ে এসে এই ক্যাম্পাসগুলোকে তারা উত্তপ্ত করার চেষ্টা করছে। অন্যদিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত 4 জন। তানিম রহমান, চ্যানেল 24।